ফোর্থ ইয়ারে ফাইনালে রেজাল্ট তো আর আশানুরূপ হলো না, এই জন্য একটু মনটা খুব খারাপ ছিল, যেই কারণে প্রথম 3 মাস বসেই ছিলাম, অলমোস্ট হলেই থাকতাম। তো হঠাৎ করে মনে হলো যে আর এইভাবে বসে থাকলে তো চলবে না, আমাকে তো কিছু একটা চাকরি খোঁজ করতে হবে। তখন চাকরি কোথায় পাওয়া যাবে? তো মনে করলাম যে মতিঝিল গেলেই বোধহয় চাকরি পাওয়া যাবে। তো সেই অনুযায়ী আমি বিআরটিসি বাসে করে পলাশী থেকে গুলিস্তানের আগে স্টেডিয়ামের সামনে নেমে যে স্টেডিয়ামের ভিতর দিয়ে বেরিয়ে গেলাম। হঠাৎ করে দেখলাম একটা ক্রস রোড, তার ওই পাশে একটা বিরাট একটা সাইনবোর্ড, রানা কনস্ট্রাকশন কোম্পানি। পূবালী ব্যাংক হেড অফিসের প্রথম ধাপের কাজ চলছিল। তো কেন জানি মনে হলো যে এই কোম্পানিটা খুব ভালো হবে। তো ওখান থেকে ঠিকানাটা টুকে নিলাম, টুকে নিয়ে সোজা ধানমন্ডি 26 নম্বরে রানা কনস্ট্রাকশনের হেড অফিসে যে উপস্থিত। ডাইরেক্টর ছিলেন ইঞ্জিনিয়ার ইসুফর সেন সাহেব। উনি 61 সালে তৎকালীন আসনা ইঞ্জিনিয়ারিং কলেজ, যেটা বর্তমানে বুয়েট বলি, সেখান থেকে উনি গ্রাজুয়েশন করাচ্ছিলেন। তো ওনার পিএসের সাথে কথা বলার পরে আলটিমেটলি আমাকে উনি ডাকলেন। তো ডেকে কথা বললেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, 5ম দিনে উনি ফাইনালি কনফার্ম করলেন যে একটা চাকরি আমার হচ্ছে। এখন বেতন কত? ইতিমধ্যে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার টাইপ করা হয়ে গেছে, কিন্তু বেতনের জায়গাটা খালি, ব্ল্যাঙ্ক রেখে। তো আমাকে জিজ্ঞেস করছেন, তো বেতন কত চাও? বেতন তো আমি চাবো কি, এটা তো চাওয়ার জিনিস না, আর আপনি বা কী দিবেন আমাকে সেটা আমি জানি না। বইয়ের থেকে পাশ করে সেটা ভিন্ন জিনিস, কিন্তু বাস্তবে কাজ করতে গেলে না প্রমাণ হবে যে আসলেই আমাকে দিয়ে কী কাজ হতে পারে না হতে পারে। তখন না ঠিক করে দিন। তখন বলে যে না, ওইভাবে তো হয় না, একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে গেলে কিছু লিখতে হবে না, আপনি যা খুশি লিখে দিন। তিনি 1200 টাকা লিখলেন নিজের হাতে লিখে, আরও 30 টাকা যোগ করলেন ট্যাক্স, ইনকাম ট্যাক্স। এই 1230 টাকা বেতন আমার হাতে লাগা, এটা এখনও আমার কাছে আছে। এখন জীবনের প্রথম চাকরির অ্যাপয়েন্টমেন্ট তো তো মনটা আসলেই তখনও খারাপ আমার। তার মধ্যে ওখানে এক ভদ্রলোক, আমাদের 2 বছর সিনিয়র এক ইঞ্জিনিয়ার জুলফিকার ভাই চাকরি করতেন। তো উনি বিষয়টা একদিন খেয়াল করলেন এবং আমাকে জানতে চাইলেন যে কী হয়েছে, আমি প্রায় মনমরা হয়ে বসে থাকি। তা আমি তখন এই ফার্স্ট ক্লাস না পাওয়ার দুঃখের কাহিনিটা ওনাকে বললাম। তো উনি হেসে উড়ে দিলেন, আরে দূর পাগল, কী হয়েছে, এটি তো ভালো, এটি তো ভালো হয়েছে যে ফার্স্ট ক্লাস পান নাই, কী হতো, ফার্স্ট হলে কী হতো, বুয়েটের টিচার হয়ে যেতেন। তা আমি কিছু বলছি না, বললো যে হয় না, খুব ভালো হয়েছে। তাহলে তো আটকে যেতেন ওই গণ্ডির মধ্যে। ওই শেরাবাংলা হল থেকে এসে বুয়েটের ওই যে সিভিল বিল্ডিংয়ে, আর বিকাল ওখান থেকে সারাদিন কাটা, বিকালবেলা ওই ব্যাচেলার্স কোয়ার্টার, সন্ধ্যার পরে টি ক্লাব, পরের দিন আবার সিভিল বিল্ডিং, এই গণ্ডির মধ্যে আপনি আটকে যেতেন। তখন তো নিউ মার্কেটে আড্ডা মারতেও যেতে পারতেন না। তো যা হয়েছে ভালো হয়েছে, দি হোল ওয়ার্ল্ড ইজ ওপেন ফর ইউ। এবং সত্যি আমি অবাক হই যে ওই সময় উনি কথাটা বলেছিলেন, যেটা বাস্তবেই এখন আমি দেখছি যে হোল ওয়ার্ল্ড ইজ ওপেন ফর মি, আই ক্যান গো এনিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড। আমার মতো করে আমি যা খুশি করতে পারি। অফিস থেকে যাচ্ছি ধানমন্ডি 26 নম্বরে, তখন 4:30 বাজে। তো পলাশীর মোড়ে তখনও গাড়ি ডান দিকে ঘুরছে। আমি বললাম, স্যার 4:30 তো বাজে, এখন 5:30 তো অফিসই শেষ, আমি তো হলেই থাকি, আমার কি আর অফিসে যাওয়ার দরকার আছে? উনি বললেন যে না, সেটা দরকার নেই। তা আমি নেমে যাই। তো নেমে গেলাম, নামতে না নামতেই উনি আবার ডাকলেন, এই আওয়াল, গাড়িতে উঠো। তা আমি উঠলাম, ড্রাইভারকে বললো একটা সাইড করো, সাইড করলো। উনি জানতে চাইলেন যে আমাদের পরিচয় কী, আমরা কি ইঞ্জিনিয়ার নাকি আমরা ব্যবসায়ী, আমাদের মূল পরিচয়টা কী। তা আমি শুনছি, আমার তো কিছু বলার নাই। উনি বলছিলেন আমরা কিন্তু ইঞ্জিনিয়ার, আমাদের মূল পরিচয় ইঞ্জিনিয়ার, তারপর আমরা ব্যবসায়ী। এরপরে যে কথাটা বললেন সেটা হলো সবচেয়ে বড় প্রাপ্তি আমার, মানে প্রফেশনাল লাইফের শুরুতেই, কর্মজীবনের শুরুতেই এরকম একটা লেসন আমি পেলাম। উনি বলছিলেন যে আমরা কিন্তু ব্যবসা করব আমাদের বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, চুরি করে নয়। আমি আবারও বলছি, ইউসুফ সাহেব বলছিলেন যে আমরা কিন্তু ব্যবসা করব আমাদের বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, চুরি করে নয়। আমার না মানে বুকটা ফুলে গেল। তো কথাটা বলতেই হয়, এখনও পর্যন্ত অদ্যাবধি এইটাই বিশ্বাস করি এবং এটা চর্চা করি। হঠাৎ করে একটা ডাক আসলো ইসলাম সাহেব, জহুরুল ইসলাম সাহেবের কোম্পানি থেকে, বিডিসি থেকে, যে আমি চাইলে আমি আবুধাবি যেতে পারি। তো যিনি আমাকে ডেকেছিলেন উনি ডাইরেক্টর ইঞ্জিনিয়ার, আমাদের মতলবী বাড়ি মান্নান সাহেব। তা আমি জানতাম মোটামুটি ওনাদের সম্বন্ধে। তো যাই হোক, উনি সরাসরি আমাদের বাড়ির সাথে আত্মীয়তার বন্ধনে, সেই সুবাদে কিন্তু আমি জানতাম সব কিছুই। আমি গেলাম এবং সম্মতি দিলাম এবং আমাকে সবার সাথে পরিচয় করে দিয়ে উনি আবুধাবি চলে গেলেন। হঠাৎ করে অক্টোবর মাসের 77 সালের কথা বলছি, অক্টোবর মাসের
18 তারিখে বলা হলো পরের দিন আমার ফ্লাইট, সব কিছু ঠিক, মানে পাসপোর্ট টিকিট সব রেডি। আমি তো সবাই খেপে গেলাম যে আমি যাবোই না। এদিকে ঢাকা নারায়ণগঞ্জে আমি বাসে উঠলাম, আবার সকালবেলা চলে আসলাম। আমার একটা প্রস্তুতির ব্যাপার আছে তো, এবং সত্যি সত্যি আমি গেলাম না, কিন্তু গেলামই না শেষ পর্যন্ত, যাই নেই। মানুষের পরে বলছিলাম যে মানুষরা ফিরে আসুক, তারপর দেখা যাবে, কিন্তু ওনার সাথে আর আমার দেখা হয়নি। তো দেখা হয়নি কারণ হলো যে তারপরে উনি মারা যান, ওখান থেকে ফিরে আসার পরে মারা যান, তখন আমি চট্টগ্রামে ছিলাম। তো চট্টগ্রামে কীভাবে গেলাম সেটা একটু বলতে হয়। ইন দ্য মিন টাইম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চাকরির ইন্টারভিউ দিয়েছিলাম। আমার বড় ভাই, যার কথা একটু আগে বলেছি আমি আমার শিক্ষা জীবনের কথায়, উনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি করতেন। তো উনি যেহেতু ছিলেন, আর তখন চাকরি পাওয়াটা এত কঠিন কিছু ছিল না, খুব চাকরিটা সহজে হতো, কিন্তু একটা পোস্টিংয়ের ব্যাপার ছিল। উনি একটা ভালো একটা জায়গায় আমাকে পোস্টিংয়ের ব্যবস্থা করলেন, সেটা হলো যে চিটাগাং ইলেকট্রিক সাপ্লাই রিয়াজউদ্দিন বাজার, এসে কমার্শিয়াল এরিয়া। অ্যাকশন ছিলেন ভাইয়ের বস, যিনি, আমি যখন বিএম কলেজে পড়ি তখন উনি ওখানে একজন ইঞ্জিনিয়ার ছিলেন, আমরা পাশাপাশি ফ্ল্যাটে থাকতাম। আমাকে ছোটো ভাইয়ের মতো আদর করতেন। তো আমি গেলাম। তো আমার মনে আছে এখন 9 নভেম্বর লাস্ট ডেট ছিল, এবং 9 তারিখে 8 তারিখে গেলাম, আমি 9 তারিখে জয়েন করলাম। তো ওই দিনে আর চার্জ বুঝে নেওয়ার বিষয় ছিল না, পরের দিন চার্জ বুঝে নেব, কিন্তু সৌভাগ্যক্রমে যার চার্জ বুঝে নেব তিনি ছিলেন না, ছুটিতে ছিলেন। আমি একটু সময় পেয়ে গেলাম। আমি টেবিল উল্টা পাশে বসে বসে প্রায় ঘণ্টাখানেক নানান বিষয়ে চিন্তাভাবনা করলাম। করার পর মনে হলো যে আরে আমি তো এখানে কেন আসছি, এই চাকরি তো আমার জন্য নয়। তা আমি এক্সচেঞ্জ সাহেবের রুমে সালাম দিয়ে ঢুকে বললাম যে ভাই সরি, আমি তো চাকরি করবো না। উনি তো আকাশ থেকে বললেন যে এটা কী বলতেছো? বলো না ভাই, আমি তো এই সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছি তো বিদ্যুৎ উন্নয়ন চাকরি করার জন্য না। তবে মূল কথাটা আমি বলি নাই, যে এখানে হয়তো কী বলবো, বাড়তি কিছু ইনকামের সুযোগ হয়তো ছিল, কিন্তু সেই বাড়তি ইনকামের পিছনে তো ছোটার মানুষ আমি নই, টাকার পিছনে ছোটার মানুষ তো আমি নই। যে কথাটা আমি এখন বলি ইয়াং জেনারেশনকে, আর যাই করে জীবনের শুরুতে টাকার পিছনে দৌড়াবো না, বরং একটা সময় আসবে টাকা তোমাদের পিছনে দৌড়াবে, কিন্তু তার জন্য যোগ্যতা লাগবে। সেই যোগ্যতার আগে অর্জন করো, টাকা তোমার পিছনে দৌড়াবে। যেটা আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলতেই পারি, খুব মানে ইয়ে করে বলতে পারি, আস্থার সাথে বলতে পারি যে আমার জীবনে যা ঘটেছে আর কি। যাক, সে তো পরের কথা। তো ফাইনালি কিন্তু এর মধ্যে আরও কিছু ঘটনা আছে, সেটা আর আমি বলছি না। তা আমি কিন্তু সপ্তাহখানেক ছিলাম, তারপরে আই কেম ব্যাক টু ঢাকা। তো ঢাকায় এসে এবার চাকরি খুঁজছি। তো এইবারই হলো যে আমি ঢাকা বেসড একটা চাকরি চাই, তার জন্য কনসালটেন্সি ফার্মের চাকরি চাই। কনস্ট্রাকশন ফার্মে তো কাজ করলাম 3 মাস, এবার কনসালটেন্সি ফার্মে চাকরি করব। তো চাকরি খুঁজতে যে ডক্টর আলিমুল্লাহ খান স্যার, উনি অ্যাকচুয়ালি বইটিরই এক সময় হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিল মেকানিক্যালের। ওনার মেয়ে আমাদের সাথে মেকানিক্যালে লেখাপড়া করেছে। তো ওনার দুটো অফিস ছিল, একটা হলো মতিঝিলের সালাতিন হাউসে, আর একটা ছিল শান্তিনগরে। তো শান্তিনগর অফিসে যিনি ডিজাইন ডিপার্টমেন্টটা ছিল, অফিসটা ছিল ওখানে। তো সেখানে আমার বড় ভাইয়ের একজন ক্লাসমেটই ছিলেন, ওনার সেই সুবিধা ওখানে ভাই নিয়ে গেছিলেন। পরে ডক্টর হারুন রশিদ স্যার, যিনি ডিজাইনের হেড ছিলেন, ওনার সাথে দেখা করার পরে উনি আমার একটু পুরোনো ঘাটাকে একটু আবার উস্কে দিলেন। ওনার কথা হলো যে ফার্স্ট ক্লাস যেহেতু পাইনি, আমি সেকেন্ড ক্লাস পেয়ে কনসালটেন্সি ফার্মে চাকরি করা আসলে আশা করাটা ঠিক না। খুব কষ্ট পেয়েছিলাম। তারপরে আমি একেবারে ওই সালাতিন হাউসে আলিমুল্লাহ খান স্যারের অফিসে যাই। তো স্যারও আমাকে চাকরি দিতে পারে না, কিন্তু 1.5 ঘন্টা কথা বলেছেন, যাকে আমি দ্বিতীয় গুরু। প্রথম গুরু ছিল যে কথাটা বললাম একটু আগে, ইউসুফ সাহেবের কথা, দ্বিতীয় গুরু। তো উনি আমার খুব মনোযোগ সহকারে আমার এই 4-5 মাসের ঘটনা বলি স্যার শুনলেন, শুনে পরে বললেন যে আচ্ছা তুমি তো এর মধ্যে অনেক কিছু করে ফেলছো, তো এরপরে কি করতে চাও? আমি বলেছিলাম স্যার আমি ইঞ্জিনিয়ার হতে চাই। স্যার একটু অবাক হলেন, জানতে চাইলেন কেন বইয়ের থেকে পাশ করে বেরিয়ে আসছে ইঞ্জিনিয়ার হয়নি? বললেন না স্যার। আচ্ছা বলো তো কী শিখে আসছো? আমরা স্যার কিছু শিখে আসেনি। স্যার একটু বোধহয় ইয়েই পেলেন আর কি, কারণ স্যার তো বইয়ের টিচার ছিলেন আর কি, একটু দুঃখই পেলেন আর কি, বা হতাশ হলেন। তো তারপর যে কথাটা বললেন যে আসলে কাউকে তো কোনো কিছু শেখানো সম্ভব না, আমরা চেষ্টাই করতে পারি। এটি আসলে সত্য কথা, কাউকে জোর করে কিছু শেখানো যায় না। যাই হোক, আমার রিয়েলাইজেশনটা ভিন্ন অ্যাঙ্গেল থেকে ছিল। তো যাক, তারপরে স্যার আমাকে কিন্তু যেই লেসনটা দিলেন আমাকে, যে কথাগুলো বললেন যে হাউ টু বিকাম অ্যান ইঞ্জিনিয়ার, সত্যিকার অর্থে উনি যেটা বলেছিলেন, আবার একটা কনস্ট্রাকশনে ফেরত যাও, কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরি করো, দায়িত্ব নিয়ে কাজ করো, সমস্যার সম্মুখীন হও, সমস্যার সমাধান করো,
এবং সেটা করতে যেয়ে আবার নতুন করে কিছু লেখাপড়া করো, তাহলেই তুমি ইঞ্জিনিয়ার হতে পারবা। তো যে কথাটা আমি এখন বলি, শুধু ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে না, যে কোনো প্রফেশনে যদি সফল হতে হয় তাহলে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। দায়িত্ব নিয়ে কাজ করলেই সেখানে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হবে এবং তার সমাধান করার মাধ্যমেই কিন্তু আসলে শেখাটা প্রকৃত শেখা হবে। ওই বইয়ের লেখাপড়া আসলে খুব সামান্য। আমি যে কথাটা বলি এখন, যে ফর্মাল এডুকেশনের চাইতে ইনফর্মাল এডুকেশন ইজ মোর ইম্পর্টেন্ট। সারা জীবনই পড়তে হবে, বইয়ের সাথে সম্পর্ক থাকতে হবে। পড়বো না, আসলে কোনো কিছু শেখা সম্ভব না। তো যাই হোক, তো সেটা তো চাকরি হলো না। তা আমি ঘুরছি, এর মধ্যে দুটা চাকরি হয়ে গেল আমার। একটা হলো ইসিএ, ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট অ্যাসোসিয়েশন, 2 নম্বর রোডে, সিটি কলেজের পাশে অফিস। আমি তখন এলিফ্যান্ট রোডে থাকতাম। আরেকটা হলো যে বিসিএল, বাংলাদেশ কনসালটেন্টস লিমিটেড, যাদের অফিস হলো দিলকুশা। এখানে বেতনটা মুখ্য ছিল না, সেটা ছিল যে ইসিএতে আমাকে অফার করলো 800 টাকা, আর বিসিএলে অফার করলো 1050 টাকা। তো সেটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয়টা ছিল কোথায় আমি জয়েন করব, কোথায় আমার জয়েন করা উচিত। তো একটা সুবিধা তো ইসিএতে জয়েন করার সুবিধা ছিল যে যেহেতু বাসার কাছেই অফিস, আমি হেঁটে অফিসে যেতে পারবো, হেঁটে আসতে পারবো, দুপুরবেলা বাসায় খেতে পারবো। আর যদি আমি দিলকুশায় বিসিএলে জয়েন করি তাহলে আমাকে রিক্সা করে যেতে হবে, আসতে হবে, প্লাস দুপুরে বাইরে খেতে হবে। বাট স্টিল আমি একটু খোঁজখবর নিলাম যে কার কাছে, মানে কোন কোন কোম্পানির কাছে কী কাজ আছে, প্রজেক্ট কী হাতে আছে। তো দেখলাম যে বিসিএলের কাছে প্রচুর প্রজেক্ট এবং খুবই মানে ভালো ভালো প্রজেক্ট। তার মধ্যে ঢাকা মিউজিয়াম, যেটা শাহবাগে অবস্থিত, এইটা আছে। অ্যাটমিক এনার্জি কমিশনের প্রজেক্ট আছে, আরও অনেক প্রজেক্ট। আর ইসিএ যেটা করছিল সেটা হলো যে ছোটোখাটো বিল্ডিং, তখন তো ব্রিক বিল্ডিংই ছিল বেশিরভাগ। তো ওখানে আসলে শেখার মতো কেমন কিছু ছিল না। তো ফাইনালি ডিসাইডেড টু জয়েন বিসিএল। এখন এইটা আমার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত ছিল, বিসিএলে জয়েন করা। যেই সুবাদে মাহবুবুল হক সাহেব, যিনি 1956 সালে বইয়ের থেকে তৎকালীন আসাম ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছিলেন সিভিলে, পরে উনি সুইডেন থেকে আর্কিটেকচারে ডিপ্লোমা করেন আমার জানা মতে, এবং পরবর্তী জীবনে উনি আর্কিটেক্ট হিসেবে পরিচিত ছিলেন। শেষেতে মিস্টার এম মহিবুল মজিদ, যিনি 1935 সালে শিবপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছিলেন। উনি বেসিক্যালি হি ওয়াজ এন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। কিন্তু অবিশ্বাস্য বিষয় হলো, আপনারা শুনলে অবাক হবেন, যে বাবুবাজার ব্রিজ, যেটা বুড়িগঙ্গার উপরে, এই ব্রিজটি ওনার ডিজাইন করা। তো ওনার ডিজাইন করা এবং দি ইঞ্জিনিয়ার, যেটা উনি প্রতিষ্ঠা করেছিলেন, উনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে দুটি কোম্পানি প্রতিষ্ঠা করে, দি ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং বাংলাদেশ কনসালটেন্টস লিমিটেড, দুই ক্ষেত্রে দুইটা কিন্তু স্বনামধন্য কোম্পানি। তো যাই হোক, তো সেই বলছিলাম যে উনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে কী করে ডিজাইন করলেন। অ্যান্ড হি ওয়াজ অ্যাট দ্যাট টাইম হি ওয়াজ ওয়ান অফ দি মাস্টার অফ প্রিস্টেজ ইঞ্জিনিয়ারিং, প্রিস্টেজ কংক্রিট উপরে আর কি। যাই হোক, সে কথা। তো পরে তো ওখানে জয়েন করলাম। তো করার পরে প্রথমে আমাকে একটা পোস্টিং দেওয়া হলো ঢাকা ইউনিভার্সিটির লেকচার থিয়েটার কমপ্লেক্স, যেটা আইএবি এবং নিপার মাঝখানে একটা বিল্ডিং, লেকচার গ্যালারি, ওখানে। তো 2 সপ্তাহ পরেই আমাকে ট্রান্সফার করা হলো চিটাগাঙে। ওখানে একটা প্রজেক্ট, খুব ইন্টারেস্টিং একটা প্রজেক্ট ছিল, সেটা হলো যে চিটাগাং ড্রাই ডক। অনেকেই হয়তো বিষয়টা জানেন বা জানেন না, তবে সেই জন্য আমি একটু বর্ণনা দিচ্ছি ড্রাই ডকটা আসলে কী জিনিস। এটা হচ্ছে ডকের তো আমরা বুঝি সবাই, কিন্তু এইটা একটু ভিন্ন রকমের। ড্রাই ডক মানে হলো যে এখানে ওশেন গোয়িং যে শিপ, এগুলো রিপেয়ার করা হয়। তাহলে এটার স্ট্রাকচারটা কীরকম হতে পারে। তো এইটা অ্যাকচুয়ালি অত বড় ছিল না, এটা ছিল লাইটারের শিপগুলার, মাদার শিপ তো এখানে ঢুকবেই না, লাইটারের শিপগুলো রিপেয়ার করার জন্য। তো এইটা তো লাইটারের শিপগুলো তো অনেক করে টেনে উঠানো সম্ভব না, সেই জন্য একটা স্ট্রাকচার, যেখানে নাকি এটা সাঙ্কেন স্ট্রাকচার, ডুবন্ত একটা স্ট্রাকচার, যার মধ্যে এই শিপটা নিজের সেলফ প্রবেল ঢুকে যেতে পারে। ঢোকার পরে পিছনে গেট থাকে, মেকানিকরা অপারেটেড, সেই গেটটা বন্ধ করে দিয়ে ওই পাম্প হাউসের মাধ্যমে পুরো পানিটাকে ড্রাই আউট করে ফেলা হয়। তখন একটা শুকনার মধ্যে পড়ে, সেই জন্য এটাকে নাম দেওয়া হয় ড্রাই ডক। আমি ওই স্ট্রাকচার সম্বন্ধে এটুকু বলবো, এটার বটম স্ল্যাব যেটা, সেটার টপটা ছিল -35 ফুট নিচে মিন সি লেভেল থেকে। টোটাল স্ট্রাকচার হাইট ছিল 40 ফিট। এই 40 ফুট ফ্রি স্ট্যান্ডিং ওয়াল, সেটার থিকনেস ছিল 4.5 ফুট কংক্রিট ওয়াল, এবং সেই কংক্রিটের দেওয়াল ফেটে গিয়েছিল। এমন ফাটা ফেটেছে যে ফাটল দিয়ে পানি ঢুকছে। পুরা স্ট্রাকচারটা, পুরো প্রজেক্টে ইট ওয়াজ গোয়িং টু বি ডিক্লেয়ার্ড অ্যাবান্ডন। সেইটা কিন্তু আলটিমেটলি রিপেয়ার করা হয়েছে, এবং সেটা কিন্তু পরবর্তীতে ব্যবহার হচ্ছে তখন থেকেই। সেই রিপেয়ারিং কাজটা দেখার জন্য আমাকে
এক ব্রিটিশ ইঞ্জিনিয়ার, ব্রিটিশ কোম্পানি যারা আরপিডি, পার্মানেন্ট যারা যমুনা ব্রিজের মূল ডিজাইনার, তারা এটা তাদের সাথে মিলে বিসিএল এটা ইনভেস্টিগেশন করে একটা রিপোর্ট দিয়েছিল। সেটার ভিত্তিতে ওটা ইস্টার্ন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন অ্যাকসেপ্ট করেছিল এবং সেটা রিপেয়ারটা আলটিমেটলি ব্রিটিশ ওরাই আসছিল, দুজন মানে টেকনিশিয়ান এবং একজন ইঞ্জিনিয়ার। ওই ইঞ্জিনিয়ার সঙ্গে অ্যাসিস্ট করার জন্যই আমাকে পাঠানো হচ্ছে। ভালো কথা, আমি যাবো, রোববার দিন যাব, শনিবার দিন অফিস থেকে বেরোবো, এমন সময় আমি মজিদ সাহেবের সামনে পড়ে গেছি। তো আমাকে ডাকলেন, ডেকে বললেন যে তোমার তোর নাম কি, তুমি কে, কী বিষয়। তো আমি আমার পরিচয় দিলাম, বিসিএলে জয়েন করেছি কবে সেটা বললাম। তো উনি বললেন যে তুমি কোথায় কাজ করছো। তো বললাম যে আমি তো এখানে কাজ করছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে, আমাকে এখন সাময়িকভাবে চিটাগাংয়ে ড্রাই ডক্টর ওই কাজটা দেখার জন্য পাঠাচ্ছে। তো উনি আমাকে ডেকে বসালেন, বসে আমাকে জানতে চাইলেন যে আমি কি কেন ওই এটা ক্র্যাকটা হয়েছিল, এরকম মাসিভ একটা স্ট্রাকচারে ক্র্যাক কেন হলে আমি জানি কিনা। তা আমি বললাম না স্যার, আমি জানি তো না। বলে তাহলে তোমাকে কেন পাঠাচ্ছে, ঠিক আছে তুমি বসো। তারপরে রিপোর্টটা যেটা বললাম যে যে তদন্ত রিপোর্টটা আমাকে দিয়ে বললেন যে এটা তো আর তোমাকে পড়ে শোনাতে পারবো না, তুমি এটা ভালো করে পড়বা। তো সাথে দুটো কথা বলি, এটা মনে রাখবা সারা জীবন। তো হি ওয়াজ মাই থার্ড গুরু। উনি বলছিলেন, দেখো জ্ঞানের সাগরে আসলে আইনস্টাইন ইগনোরই করেছে, তুমি আর আমি কি আর শিখতে পারি। তবে যেটুকু জানবা সেটুকু জানার মতো জানবা, যেটুকু শুনবা কান খুলে শুনবা, যেটা দেখবা সেটা চোখ খুলে দেখবা।